ওই চোখে দেখিস না, নাকি চোখ বাসায় খুলে রেখেছিস? সরি, আসলে আমি দেখিনি। দেখিসনি নাকি দেখেও না দেখার ভান করছিস? সত্যি আপু, আমি দেখিনি। কি মেয়ে রে বাবা, এত বলার পরও বিশ্বাস করছে না। মেয়েটি আরো আমাকে রাগ দেখিয়ে বলল, চুপ, তোর মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে, ফাজিল কোথাকার। মেয়েটির কথা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেল। আমিও ধমকে শুরু করলাম, আয় চুপ, থাপড়ে সব দাঁত ফেলে দেব। তোকে বলছিলাম দেখে শুনে ধাক্কা দেয়নি। আমার কথা শুনে মেয়েটির রাগ বেড়ে গেল, ফসতে ফসতে বলল, কি আবার মুখে মুখে তর্ক করিস? আজ তোর 12টা বাজাবো। মেয়েটির কথা আমি হেসে দিলাম। তারপর তাকে বললাম, 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছা আমার নাই। দেখি সাইড হ, আমায় কলেজ যেতে হবে। আমি চলে যাব। তখন মেয়েটি বলে ওঠে, তোরে আমি দেখে নেব। বাদর ছেলে কোথাকার। আমি মেয়েটিকে বললাম, আমি বাদর হলে তুই কি বাদর নি? আর হ্যাঁ, পরে দেখবি কিরে, এখন একটা ছবি তুলে নে। এবার মেয়েটি বলে, তোর মতো ছেলের ছবি আমি তুলবো ভাবলি কি করে? আমি মেয়েটিকে হেসে বললাম, তুই তো বললি পরে দেখে নিবি, এর জন্যই বললাম ছবি তুলে রাখলে পরে দেখতে সুবিধা হতো তোর। বলে একটা হাসি দিয়ে চলে আসলাম। আর মেয়েটি ওইখানেই রাগে ফুঁসতে থাকে। ধুর, মুডটাই নষ্ট করে দিল হারামজাদি ঘুন্টি মেয়ে। এখন পরিচয়টা দেওয়া যাক। আমি আপনাদের কমেডিয়ান রাইটার সামির, বাবা মার বান্দরের থুকু আদরের বড় ছেলে। আজকে আমার কলেজের প্রথম দিন, সবে মাত্র বাসা থেকে বের হয়েছে। আর তখনই গুন্টি মেয়েটার সাথে ধাক্কা খেলাম। তারপর কি হলো সেটা তো দেখলেন। গুন্ডি হলে কি হবে, চেহারাটা পরীর মতোই সুন্দর। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কলেজ চলে এসছে। দেখতে দেখতে কয়েকটা ক্লাস করলাম, আর বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হলো। যাদের সাথে পরিচয় হলো তারা হচ্ছে আলী, রাকিব, সাগর আর রাসেল। তো আমরা কয়েকজন মিলে ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে। হঠাৎ একটা পিচ্চি এসে বলল, ভাইয়া, দিয়া আপু আপনাকে ডাকছে। আমি অবাক হয়ে পিচ্চিটাকে বললাম, কোন দিয়ে আপু? পিচ্চিটা তখন আমাকে বলল, আমার সাথে চলেন। আমি বললাম, কোথায় যাব তোমার সাথে? আমার কথা শুনে পিচ্চিটা বলে উঠল, আসেন, না গেলে দেখতে পারবেন। আমি বললাম, চলো। তারপরে পিচ্চিটার সাথে গেলাম। সেখানে গিয়ে দেখি, আরে এটা তো সকলে সে গুন্ডি মেয়েটা। তার মানে এর নামই দিয়া। আমাকে দেখে মেয়েটি বলে, ওই এদিকে আয়। মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, ব্যবহার দেখে মনে হলো এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালে দে। কিন্তু কলেজে নতুন দেখে কিছু বললাম না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখেই মেয়েটি আবারও বলল, ওই কথা কানে যাচ্ছে না? আমি নরম কণ্ঠে বললাম, আপু, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি আপনার সাথে কি করেছি বলেন তো? তখন মেয়েটি বলে উঠল, ওই তোর সাথে কিভাবে কথা বলতে হবে? আমি বললাম, কেন ডেকেছেন বলুন। তোর সাথে প্রেম করব দেখে ডাকছি, কি প্রেম করবি? বলে দিয়া আর ওর বান্ধবী সবে একসাথে হেসে উঠল। মনটা কয় সবগুলারে লাঠি পিঠা দিয়ে পিঠা তক্তা বানায় দিই। কিন্তু কিছু না বলে চলে আসলাম বন্ধুদের কাছে। এসে ওদের বললাম, দোস্ত, মালটা ক্যারা? তখন আলী বলল, ও হচ্ছে পুলিশ কমিশনার রফিকুল সাহেবের মেয়ে। ওকে দেখলে সবাই ভয় করে। ওকে কেউ ডিস্টার্ব করলে ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা এসে ছেলেটাকে তুলে নিয়ে যায়। ও, এই ব্যাপার। কমিশনারের মেয়ে গন্ডি কমিশনার। আমার কথা শুনে রাসেল বলে, হুম, কিন্তু কেন? আমি এবার ওদের বলে, কিছু না, চল বাসায় যাই। আমার কথা শুনে সাগর বলে, চল। তারপর বাসায় আসলাম। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে আবারও খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কাজ নেই, বেকার। আপনাদের কমিডিয়ান রাইটার ভাই তাই খায় দায় আর ঘুমায় আর বাপের কাছে মার খায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ গেলাম। যে মাত্র কলেজের গেটে পা দিয়েছি তখনই দিয়ার সাথে দেখা। আর দিয়া আমাকে ডাক দেয়, ওই হারামি এদিকে আয়। আপনারাই কন, আমার নাম সামির। আমার ডাকতেছে হারামি করে। মনটা কি কয়, মনে হচ্ছে সবগুলোরে ধরে আছাড় দেয়। কাছে গেলাম আর বললাম, কি হয়েছে বলুন। আর আমার নাম হারামি না, আমার নাম সামির। তখন দিয়া, তোর নাম দিয়ে আমি কি করুম? আর শোন, এখন থেকে কলেজে ঢুকতে গেলে আমাদের সালাম দিয়ে কলেজে ঢুকবি, আর তোর টাকা দিয়ে আমাদের ফুচকা খাওয়াবি। কথাটা বলার সাথে সাথেই ঠাস। আপনারা আবার কি ভাবছেন, আমাকে মারলো? না, আমি মারলাম। সকাল সকাল মেজাজটা গরম করে দিল।
আমাদের পেছনে কখন প্রিন্সিপাল স্যার দাঁড়িয়েছে কেউ জানি না। এমন এমন কাজে কলেজে সব স্টুডেন্টরা অবাক। যে মেয়ের দিকে কেউ তাকায় না আমি তার গায়ে হাত ধরেছি। প্রিন্সিপাল স্যার সব দেখে আমাকে বলতে লাগলো, বাবা তুমি মনে হয় কলেজে নতুন, তুমি তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার সমস্যা হবে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমি ওনাকে বললাম, আমার কিচ্ছু হবে না স্যার, আপনি কোনো চিন্তা করেন না। স্যারের সাথে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি এতক্ষণে কলেজের সব স্টুডেন্টরা এখানে চলে এসছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে নিজেকে এই মুহূর্তে মঙ্গল গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে। আর এদিকে সাবিয়া তার বাবাকে ফোন দিয়ে আসতে বলেছে। কিছুক্ষণ পর দিয়ার বাবা আসলো, তারপর আমাকে বলল, ওই তোর সাহস কিভাবে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? কি তুই আমার সাথে তর্ক করছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। ছেলেটা খুব ভালো, এবারের মতো মাফ করে দিন। প্রিন্সিপাল স্যারের কথা শুনে দিয়ার বাবা থেমে গেল আর বলল, ঠিক আছে, আপনার কথায় ওকে ছেড়ে দিলাম। এরপর ওকে যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। ওনার কথা শুনে প্রিন্সিপাল স্যার বললেন, আপনি চিন্তা করবেন না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। প্রিন্সিপাল স্যারের কথা শুনে দিয়ার বাবা বলে, ঠিক আছে, ওকে ভালো করে সব বুঝিয়ে দিবেন, কেমন? তারপরে তিনি দিয়ার দিকে তাকিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বললেন, আর আশা করি কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না। এখন চলো আমরা বাসায় যাই। বলে দিয়াকে নিয়ে চলে গেল। আমিও কলেজ থেকে বাইরে একটা দোকানে এসে বসলাম। তারপর একটা ব্যানসন সিগারেট লাগালাম। সিগারেট টানছি আর ভাবছি কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। কলেজ থেকে বাসে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। জেনে রাখেন কলেজের ওই ঘটনার সময় আমার বন্ধুরা ওখানে ছিল। ওদের কাছে গিয়ে ওদের বললাম, দোস্ত আমি প্রতিশোধ নিতে চাই। আমার কথা শুনে আলী বলল, কিন্তু কিভাবে? তখন আমি ওদের বললাম, দিয়াকে আমার প্রেমের ফাঁদে ফেলে। আমার কথা শুনে সাগর বলে, আইডিয়াটা খারাপ না। সাগরের কথা শুনে রাসেল বলে, কিন্তু দিয়া কি তোর প্রেম পড়বে? আমি রাসেলের কথা শুনে তাদের বললাম, আরে বোকা, মিস্টার গ্রান্ট পেলে মৌমাছির অভাব হবে না। তখনই আলী বলে ওঠে, মানে বুঝলাম না। আমি তখন ওদের বললাম, তোদের বুঝতে হবে না, চল এখন বাসায় যাই, কালকে যা করার করব। রাসেল বলে, চল। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া ও তার বান্ধবীর মাঠের মধ্যে আড্ডা দিচ্ছে। আমি যেতেই দিয়া বলে উঠল, এই ছেলে এদিকে এসো। দিয়ার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, আজকে তুমি করে বলছে কেন? এতদিন তো তুই বলতো। ভাবনা থেকে বেরিয়ে তার কাছে গেলাম, বললাম, জি বলুন, কি বলবেন? কালকের ঘটনার জন্য সরি, আসলে ভুলটা আমারই ছিল। দিয়ার কথা শুনে আমি চমকে উঠলাম। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, একদিনের মধ্যে এত পাল্টে গেল কিভাবে? আবার কোনো ফাঁদে ফেলবে না তো? আবার ভাবলাম, সে যখন নিজে ভুল বুঝতে পারছে তখন মাফ করে দিই। তাছাড়া দিয়া কি আমার প্রেম ফেলার একটা বড় সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমার ভাবনার মাঝে দিয়া আবার বলে, ওই কি হলো, কি ভাবছো? আমি বললাম না কিছু। তার মানে আমাকে মাফ করবে না? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? উই আর ফ্রেন্ডস নাও। ইয়াপ শিওর? সত্যি বলছো? চলো আজকে ক্লাস করব না। কেন? আজকে আমরা পার্কে ঘুরতে যাব। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে। কোনো কিন্তু না, চলো। চলো। তারপর আমরা দুজন মিলে একসাথে পার্কে গেলাম। মেয়েটাকে যতই দেখছি ততই প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে। গন্ডির আড়ালেও একটা মায়াবী চেহারা আছে, সেটা এখন দেখলাম। অপরূপ সৌন্দর্য। ক্রাস্ট তো খুব ভুলে বলে ফেলছে, বলবে না কেউকে। আমার ভাবনায় দিয়া বলল, আমার না ফুচকা খুব ফেভারিট। দিয়ার কথা শুনে আমি বললাম, তো? দিয়া বলল, আমি খাবো। ও নো প্রবলেম, চলো। শালে আমার টাকা খাইতে এসছিস? এমনি এতিম মানুষ, একটা ফুচকার দোকানে গেলাম। দোকানদার মামাকে বললাম 2 প্লেট ফুচকা দিতে। মামা ফুচকা দিলেন। দুজনে মজা করে খেলাম। দুজনে খুব মজা করলাম।
একসাথে হাত ধরে হাঁটা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। এক কিছুর মাঝে আমি ভুলেই গেছি আমার প্রতিশোধ নেওয়ার কথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম কয়েকটা ছেলে কিছুক্ষণ ধরে আমাদেরকে ফলো করছে। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম যখন দিয়া আমাকে বলল, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করব আমি? তার মানে এই ছেলেগুলো তোমার ভাড়া করা গুন্ডা? দিয়া তখন বলে, যেদিন তুই আমাকে থাপ্পড় মেরেছিলি সেদিনই আমি মনে মনে ঠিক করেছিলাম এটার প্রতিশোধ আমি নিবই, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার প্রতিশোধটা আমি এত তাড়াতাড়ি নিতে পারবো। দিয়ার সাথে কথা বলতে বলতে আমি যে মেসেজে আমার বন্ধুদেরকে আসতে বলেছি সেটা দিয়ে লক্ষ্য করেনি। আমি শুধু কমেডি গল্প লিখি বলে আমায় চোখার ভাবে। আমিও কম না, আপনারা আবার ভাবেন না। দিয়ার গুন্ডারা যখন আমাকে মারতে আসলো ঠিক তখনই আমার বন্ধুরা এসে হাজির। তারপর আর কি, আপনারা তো জানেনই, জোকার থুকু নায়ক কখনো মার খায় না। আমার বেলায় তোর উল্টোটা হয়নি। কিছু বুঝে ওঠার আগে আমার বন্ধুরা গুন্ডাগুলোকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। তারপর আমি দিয়াকে বললাম, দেখো দিয়া, তোমার বাবা আমাকে যখন থাপ্পড় মেরেছিল আমি ইচ্ছা করলে তখনই তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নেইনি। কেন জানো? দিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, কেন একটু বল শুনি। আমি দিয়াকে বলতে শুরু করলাম, কারণ প্রথম যেদিন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। আসলে দিয়াকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, কিন্তু বাকিটা নিজেরা বুঝে নেন। দিয়া আমার কথা শুনে হেসে দেয়, বলে, তোর মতো ছেলের সাথে প্রেম করব আমি? এটা তুই ভাবলি কি করে? দিয়ার কথা শুনে আমার প্রচণ্ড রাগ হলো। নিজেকে শান্ত রেখে নরম গলায় বললাম, কেন? আমার সাথে প্রেম করতে তোমার প্রবলেমটা কোথায়? আমি কমেডি জোকস থুকো গল্প লিখি বলে আমার সাথে কেউ প্রেম করতে চায় না। আমি জোকার নাকি? আমার কথা শুনে দিয়া বলে, তোমার ভালোবাসা আমি বুঝি। যেই শুনছো আমাদের অনেক টাকা পয়সা আছে আর তখনই আমার সাথে প্রেম করার তোমার ইচ্ছে জাগলো, তাই না? আমি দিয়ার কাছে গিয়ে দিয়ার হাত ধরে উন্নয়নের শুরু বলি, দেখো, আমি তোমার টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমার কথা শুনে দিয়া কিছু একটা ভেবে আমাকে উদ্দেশ্য করে বলে, ওকে, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো যার জন্য তুমি আমার প্রেমে পড়েছো। আমি দিয়ার কথা শুনে উল্টো দিয়াকে বললাম, আচ্ছা, তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। দিয়ার রেগে কটমট করে বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতেও পারবো না। দিয়ার কথা শুনে আমি মুচকে হেসে বলে, তুমি আমাকে আজ হোক কাল হোক ভালোবাসবে। দিয়া আবার আরো খেপে গেল, চিৎকার দিয়ে আমায় বলে, তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, কমেডিয়ান জোকার কোথাকার? এনে বোঝা, যা ভেবেছিলাম সেটাই বলল। আমি নরম গলে দিয়াকে বললাম, চ্যালেঞ্জ না, আমার ভালোবাসি কনফিডেন্স থেকে বলছে। তুই থাক তোর ভালোবাসা নিয়ে, আমি গেলাম। আমি দিয়াকে আটকানোর চেষ্টা করে বললাম, প্লিজ আমার কথা শুনে যাও। দিয়া আমার কথা না শুনে দিয়া চলে গেল। এতক্ষণ আমার বন্ধুরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ কিছুই বলে না। দিয়া চলে যাও, আমিও রাগ করে বাসে আসলাম। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। তাদের কাছে গিয়ে বসলাম। তারপরে তাদের সবাইকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত, একটা উপায় দে না, কিভাবে দিয়াকে প্রেমে ফেলা যায়? আমার কথা শুনে আলী বলে ওঠে, প্রেমে ফেলার কথা কি বলছিস রে? তুই তো নিজেই দিয়ার প্রেমে পড়ে গেছিস। দোস্ত, ঠিক বলেছিস। আমি কখন যে দিয়ার প্রেমে পড়েছে নিজেই জানি না। আমার কথা শুনে সাগর বলে, একটা কাজ কর, তুই একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেমের অভিনয় কর, আর এমনভাবে অভিনয়টা করবি যাতে দিয়া তোকে দেখতে পায়। সাগরের কথা শুনে রাসেল বলে, আইডিয়াটা খারাপ না, তুই কি বলিস স্বামীর? ওদের কথা শুনে একটু ভেবে বললাম, বাট মেয়ে পাবো কোথায়? তখনই আলী বলে, কেন, দিয়াকে বল, তাহলেই তো হয়। প্রিয়া হলে আমার বন্ধু রাসেলের প্রেমিকা। আমি তখন ওদের বললাম, তাও ঠিক, কিন্তু প্রিয়া কি রাজি হবে? সাগর বলে, প্রিয়াকে সব খুলে বলতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। অনেক কথা হলো, এবার বাসায় চল। চল, অনেক কথা হলো, বাকি সব পরে দেখা যাবে। তারপর বাসায় আসলাম, আর বাসায় আসতে দেখি মা আর মামি আমাদের বাসায়। তাদের দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামাকে জিজ্ঞেস করলাম মামা কেমন আছেন। মামা বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? মামা আর মামি আমাকে অনেক ভালোবাসে, সেজন্য আমার নাম ধরে না ডেকে বাবা বলে ডাকে। আমি মামাকে বললাম, জি মামা ভালো।
হঠাৎ করে আসলেন যে একটা ফোনও করলেন না। আমাদের কথার মাঝে মা খেতে ডেকে গেলেন। তারপর সব একসাথে খেতে বসলাম। হঠাৎ মামা বলল, আগামী শুক্রবার বাবুর বিয়ে, তোমরা কিন্তু 2 দিন আগে থেকেই যাবে। বিশেষ করে জোকার ও ক্ষমা চায়, মানে সামির, কারণ এই বিয়ের সকল দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। ভালো লাগে না জোকার কথাটা। আমি কি আসলে জোকার? মামার কথা শুনে আমার ভীষণ রাগ হলো। আমি নিজেকে শান্ত রেখে মামাকে বললাম, জি মামা, আমি যাব। এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। আর এই কয়েকদিন আমি কলেজেও যাইনি। আর 2 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে। ভাবলাম আজ কলেজে যাব, কারণ দিয়ার সাথেও দেখা করতে মন চাচ্ছে। বাসায় কাউকে কিছু না বলে সোজা কলেজ গেলাম, কিন্তু দিয়াকে দেখলাম না। ধুর, মনটাই খারাপ করে দিল। হঠাৎ দেখলাম দিয়ার বান্ধবী দাঁড়িয়ে আছে। ভাবলাম তার কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখি দিয়া কোথায়। তারপরে দিয়ার বান্ধবীর কাছে গিয়ে বলি, এই যে শুনছেন? দিয়ার বান্ধবী আমার দিকে তাকিয়ে বলল, জি ভাইয়া, আমাকে বলছেন? আমি বললাম, তোমাকে কে বলছে? আসলে আমি দিয়ার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু ও আজ কলেজে আসেনি। আমার কথা শুনে দিয়ার বান্ধবী বলে, আসলে ভাইয়া, দিয়া তো ওর চাচাতো বোনের বিয়েতে গেছে। দিয়ার বান্ধবীর কথা শুনে মনটা খারাপ হয়ে গেল ভীষণ। তারপর দিয়ার বান্ধবীকে বললাম, ধন্যবাদ বলে মন খারাপ নিয়ে চলে আসলাম। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। মনটা বারবার শুধু দিয়ার সাথে কথা বলতে চাচ্ছে। কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় ঢুকতেই মা বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর মামার বাড়ি যাব। আসলে দিয়ার সাথে দেখা না করে মনটা যেতে চাচ্ছে না। আমি মাকে বললাম, মা, কাল গেলে হয় না? মা আমার কথা পাত্তা না দিয়ে বলল, না, হয় না, আজকে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি আর কিছু না হতাশ হয়ে মাকে বললাম, আচ্ছা। তারপর রেডি হয়ে মামার উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাসা বেশি দূর হওয়ায় যেতে যেতে রাত হয়ে গেল। বাসে গিয়ে পৌঁছে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আরেকটা কাজ করতে লাগলাম অ্যাপবিতে। আপনাদের জোকারের হাসির জোকসের গল্প। সকালে ঘুম ভাঙলো পানির ডাকে। আপনারা আবার ভাবতেছেন পানির ডাক, এটা আবার কি? তাহলে শুনুন। খুব আরামে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কোন হালায় যেন গায়ে পানি ঢেলে দিছে। ওই কোন হালার পুত্রে গায়ে পানি দিল? ও মা গো, মারে কে? মামাদের বাসায় তো আমাকে মারার মতো কেউ নেই। তার মানে ভূত নাকি আবার? হাল্লা গো, বাঁচাও, ভূত ভূত! ভয় পাওয়ার কারণে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। হঠাৎ আমার মুখ চেপে ধরে। ওই, এত চিল্লাস কেন? আমি চোখ না খুলে, আরে এটা তো ভূত না, পেতনি, থুকু, পড়ি, বাঁচাও বাঁচাও! ওই, আবার চিল্লাস? আরেকবার চিল্লালে তোর নাড়ি ভুড়ি সব টেনে বের করবো। আল্লাহ গো, সকল সকল কোন বিপদে পড়লাম! ভালো করে চোখ মুছতে মুছতে যা দেখলাম তাতে আমার বেহুশ হওয়ার মতো অবস্থা। আরে এটা তো দিয়া! না না, এটা হতে পারে না। এটা দিয়ার আত্মা হতে পারে। শালি মরলি মরলি আমি আমার দায়সোস। আবার চিল্লানি দিব, তখনই দিয়া বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? আরে এটা তো দিয়াই, কারণ আত্মা তো কোনোদিন গলার ধরে না। তখন আমি বললাম, ওই সিমরি, তুই এখানে কে? আমার কথা শুনে দিয়া বলে, এটা আমার বান্ধবীর বাসা, এখানে আমি আসবো না তো তুই আসবি? আরে দিয়ার বান্ধবী যে বললো দিয়ার চাচাতো বোনের বিয়ে, তার মানে ও আমাকে বোকা বানালো। ওরে, ও শালি তোর আমি পাইলে হইয়া যাবো বাহুবলী, পরে মজা দেখামো। তার মানে মিম ওর বান্ধবী? ও, আপনাদের তো বলতে ভুলে গেছে, আমার মামাদের বোনের নাম মিম। হঠাৎ মিম এসে বলল, কি ব্যাপার ভাইয়া, কি হচ্ছে এখানে? মিমের মুখে ভাইয়া ডাক শুনে দিয়া মনে হয় আকাশ থেকে পড়ল। দিয়া মিমকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া মানে? এই হারামজাদাটা তোর ভাইয়া? কি বলিস? এই গুন্ডে মাইয়া, আমাকে হারামজাদা বলবি না। আমি হারামজাদা হব কেন? আমি তোর বিএফ, বুঝলে? আমার কথা শুনে দিয়া বলল, 100 বার বলবো, তুই হারামজাদা কুত্তা শয়তান। তুই আমার বিয়ে ফলি কবে থেকে? আমিও দিয়াকে বকা দিতে লাগলাম, তুই হারামজাদি, কুত্তি, পেতনি। তখন দিয়া রেগে বলে, তুই 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 তোকে আমি মাইরা হলামু। আমি হাসতে হাসতে বলি, আমি তোর ঘাড় মটকামো। এদিকে আমাদের ঝগড়া দেখিয়ে মিম ইতিমধ্যে বেহুশ হওয়ার মতো অবস্থা। মিম নিজেও জানে না আমি আর দিয়া দুজন দুজনকে চেনে। এইসব দেখে মিম দিয়ার দিকে তাকিয়ে বলে, দিয়া, তুই ভাইয়াকে চিনিস? দিয়া একবার আমার দিকে তাকিয়ে মিমকে বলে, চিনি মানে? অনেক ভালো করে চিনি।
আগে যদি জানতাম এই হারামজাদা তোর ফুফাতো ভাই তাহলে আসতামই না। আমি এবার চেঁচিয়ে মিমকে বললাম, মিম, এই কুত্তিরা তোর বান্ধবী? আমি কাকে বলিস নি কেন? আগে যদি জানতাম এই কুত্তি এখানে আসবে তাহলে আমি এখানে আসতাম না। আমার কথা শুনে দিয়া চিৎকার দিয়ে বলে, তোরে আমি। দিয়ার কথা শেষ হওয়ার আগে আমি দিয়াকে থামিয়ে দিয়ে বলি, কি ভালোবাসবে? আমাদের এসব দেখে মিম বলে, ওই তোরে কি শুরু করেছিস সেখানে? নাস্তা করবি চল। মিমের কথা শুনে দিয়া যেতে যেতে বলে, তোরে আমি পরে দেখে নিমু। আমিও। তখনও দিয়া থেমে বলে, আমিও কি? আমিও তোকে পরে দেখে নেব। তারপরে দিয়ে আর মিম আমার রুম থেকে বের হয়ে নিচে চলে যায়, আর আমি খুশিতে বলি, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তার মানে বিয়ে বাড়িটি দিয়ার সাথে কাটানো যাবে। ইস, ভাবতে মনের মধ্যে লঙ্গি ডান্স দিচ্ছে। আমি উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে গেলাম। নাস্তা করতে করতে হঠাৎ মামা বলল, আমাদের এখানে একটা সুন্দর পাহাড় আছে, তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারো। মামা চলো তাহলে আমরা সবাই মিলে ঘুরে আসি, সবাই মিলে অনেক মজা করব, কি বলো? মামা বলল, না বাবা, বিয়ে বাড়ি অনেক কাজ আছে, তুমি একটা কাজ করো, মিম আর দিয়াকে নিয়ে যাও। মামার কথা শুনে খুশির ঠেলায় খাবার টেবিলে লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দেওয়া দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে দিয়া। দিয়া মনে হয় বুঝতে পারছে আমি তার জন্য খুশিতে লাফ দিয়েছি। আমার এমন কাণ্ড দেখে মামা বলল, কি হলো বাবা? আমি সবার দিকে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি মামার দিকে তাকিয়ে বললাম, না মামা, কিছু না, আসলে পায়ের কাছে বিড়াল ছিল তো সেজন্য। আমার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। ব্যাপারে বুঝলাম না সবাই কেন হাসলো, আপনারা বলতে পারলে বললেন। মামা বলল, তাহলে তুমি মিম আর দিয়া দুপুরে পাহাড় দেখতে যেও। না মামা, আমি এখনো যাব বলে মুখে হাত দিলাম। হায় হায়, আমি এটা কি বললাম? আমি মামার মুখের উপর কোনোদিন কথা বলিনি। আমি আবারও মামাকে বললাম, সরি মামা, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। মামা আমার দিকে তাকিয়ে বলে, ইটস ওকে, লেটস এনজয়। থ্যাঙ্কস মামা। তারপর আমি দিয়া আর ভীম পাহাড় দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে পাহাড়ে ঘুরছে, কিন্তু এখন পর্যন্ত আমার আর দিয়ার মধ্যে কোনো কথা হয়নি। সব ভেঙে মিম বলে ওঠে, ভাইয়া চলো ওই ঝর্ণার ওই দিকটায় যাই। চল। আমরা সবাই ঝর্ণার ওইদিকে যেতে দিয়ে একটা খাদে পড়ে গেল, কিন্তু একটা গাছের ডাল ধরে আটকে আছে। অল্পের জন্য খাদে পড়েনি, বাট এখনো ঝুলে আছে। ভাইয়া এখন কি হবে? প্লিজ দিয়াকে তাড়াতাড়ি তুলো, না হলে পড়ে যাবে। ভাবলাম এটাই দিয়াকে প্রেমে ফেলার দারুণ সুযোগ, কিন্তু যে বড় খাদ, একবার পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কিন্তু দিয়া মরে গেলে আমার কি হবে? কারণ আমি তো দিয়াকে ছাড়া বাঁচবো না। আমার ভাবনার মধ্যে দিয়া বলে, প্লিজ আমাকে তুলো। লিঙ্কটি কোথাকার, চোখ কোথায় দেখে, কার মধ্যে হাঁটো যে পড়েছ? দিয়া কান্নারত কণ্ঠে বলল, বাঁচাও আমাকে, প্লিজ বাঁচাও, না হলে আমি পড়ে যাব। আমি ভাবতে লাগলাম এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি দিয়াকে বলতে লাগলাম, তুলবো, কিন্তু একটা শর্ত আছে। আমার কথা দিয়ার কানে যেতে দিয়া বলল, একটা কেন, 100টা শর্ত পূরণ করব, আগে আমাকে তোলো। এই সুযোগ আমি দিয়াকে বললাম, আমার 100টা শর্ত পূরণ করা লাগবে না, আমার একটাই শর্ত, আমাকে ভালোবাসতে হবে। এবার কান্না করতে করতে বলে, ওকে আমি ভেবে দেখব, প্লিজ তোলো। ভাবলাম মেয়েটা কষ্ট পাচ্ছে, অতএব তুলি, তারপর কি হবে ওটা পরে দেখা যাবে। অনেকক্ষণ চেষ্টার পরে দিয়াকে উপরে তুললাম। এমনি গায়ে জোর নাই, উপরে তোলার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরল। আহা, কি মিষ্টি ঘ্রাণ আসছে দিয়া শরীর থেকে, একেবারে বগুড়ার দইয়ের মতো। তারপর দিয়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। তারপরে দিয়া আমাকে বলল, আসলে সামির, আমি একজনকে ভালোবাসি। দিয়ার কথা শুনতে মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের অজান্তে বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করলাম। দুই চোখ দিয়ে অঝোর ধারার বৃষ্টি। আমার এসব কাণ্ড দেখে দিয়া হেসে ফেলে। তারপরে আমাকে বলে, আরে বোকা, কাঁদছো কেন? আমি কাকে ভালোবাসি সেটা তো আগে শোনো। আমি কাঁদতে কাঁদতে সুরে দিয়াকে বললাম, কাকে? তখনও দিয়ে আমার মাথায় একটা গাঁটটি মেরে বলল, কাকে আবার? তোমাকে। আই লাভ ইউ সামির, উইল ইউ মেরি মি মাই ডিয়ার? দিয়ার কথা শেষ হতে না হতে দিয়াকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। এটাও কি বলা দরকার ছিল? আমার এমন কাজে দিয়াও খুশি হয় আর বলে, সামির,
আরো শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ, আমার অনেক ভালো লাগছে। তারপর আমি দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দিয়ার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে। দিয়া আমার বুকের মধ্যে লেপ্টে আছে আর বলছে, এভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে? কখনো ছেড়ে যাবে না তো? পারবো গন্ডি সোনা, যদি তুমি তোমার পাশে থাকার সুযোগ দাও। আর কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। আল্লাদি গলে কয়েকটা কিল খুশি দিয়ে আমি বললাম, ওই আমাকে গুন্ডি বলে মেরে তক্তা বানিয়ে ফেলবো, আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। হায় হায়, কি মেয়ে রে বাবা, প্রেম না করতে এরকম, না জানেন প্রেম করলে আরো কত কিছু বলে। আমাদের এসব কাণ্ডটা মিম এতক্ষণে হা হয়ে দেখছিল আর হাসছিল। আমরা খেয়ালই করিনি যে অন্য কেউ আছে এখানে। আমাদের দেখে মিম বলে, তোমাদের ভালোবাসা শেষ হলে আমরা কি এখন যেতে পারি? আরে আমি তো ভুলেই গেছি, এখানে কেউ সিনেমা দেখছে আর একজন সিনেমা পড়ছে। কে, তাই না? আমি মিমকে বলি, চলো। তারপর সবাই মিলে বাসায় আসলাম। রাত হয়ে গেল অনেক। ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আরে এটা তো দিয়া। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু এত সকালে ও আমার রুমে আসলো কিভাবে? হঠাৎ মনে পড়লো, কাল রাতে তো পাগলিটা আমার কাছে এসেছিল ধন্যবাদ দেওয়ার জন্য। কি মায়াবী লাগছে মেয়েটাকে। মনে হয় সারা জীবন দেখলেও দেখার স্বাদ বেটবে না। তারপর হঠাৎ মনে পড়লো, কেউ যদি দিয়াকে আমার রুমে দেখে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই আমি দিয়াকে ডাকতে লাগলাম, দিয়া, এই দিয়া, ওঠো। দিয়া চুপ, কোনো কথা বলছে না। আমি আমার ডাকতে লাগলাম, দিয়া, ওই দিয়া। হঠাৎ মামা দরজা নক করলো। মামা যদি আজকে আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করবো ভাবতেছি। হঠাৎ মনে হলো দিয়াকে ওয়াশরুমে রেখে আসে। যেই ভাবা সেই কাজ। দিয়াকে কোলে তুলে ওয়াশরুমের কমোডের ওপর বসিয়ে রেখে দরজা খুলে দিলাম। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? আসলে ঘুমিয়েছিলাম তো তাই। হঠাৎই মামা আমার রুমে ঢুকে বলে, ও তা তুমি কি বাবা আজকাল ওড়না পরে ঘুম আসো? এই মেরেছে রে। দিয়ার ওড়নাতে আমার খাটের উপর। এখন কি হবে আল্লাহ জানে। এমন সময় মিম আসলে রুমে, আর তখন আমি বলি, মামা ওই ওড়নাটা মিমের। মামা মিমের দিকে তাকিয়ে মিমকে উদ্দেশ্য করে বলে, মিম ওটা তোর ওড়না? আমি মিমকে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বললাম। মিম আমাকে বলল, হ্যাঁ বাবা, ওটা আমার ওড়না। ও তাহলে এই মামার কথা শেষ হওয়ার আগে দিয়ার চিৎকার, বাঁচাও বাঁচাও, আ! হঠাৎ দিয়া ওয়াশরুমের ভেতর থেকে চিৎকার দিয়ে উঠল। দিয়ার চিৎকার শুনে মামা আর মিম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়া ওয়াশরুম থেকে বাইরে এসে আমাকে জড়িয়ে ধরল। এসব দেখে মামা আমার দিকে তাকিয়ে বলে, সামির, দিয়া তোমার রুমে এলো কিভাবে? আমি কি বলবো বুঝতে পারলাম না। কি না কি ভেবে বললাম, মামা মিম জানে, আমি কিছু জানি না। মিম আমাকে ফিসফিস করে বলল, ওরে হাদারাম, আমি কি জানি? আমি মিমকে অনুরোধে শুরু বললাম, প্লিজ একটু ম্যানেজ করে দে আমার লক্ষ্মী বোন। আমার কথা শুনে মিম আমাকে বলল, আসলে বাবা, দিয়াকে আমি ওই রুমে পাঠাইছি। মামা বুঝতে পারছে না। মামা মিমকে বলে, কেন? আসলে হঠাৎ করে আমার ওয়াশরুমের পানির লাইটটা বন্ধ হয়ে গেছে তো তাই। মিমের কথা মামা মনে হয় বিশ্বাস করছে। মামা বলে, মামা চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। তারপরে মিম বলল, এখন বলতো তোদের মতলব কি? আর তোরা দুজন কি রাতে একসাথে থেকেছিস? আমি মিমকে বলি, না না, আমি সকালে উঠে দেখি দিয়ে আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কথায় দিয়ে একটু লজ্জা পেল। আর মিম বলল, ও এই ব্যাপার। বলে মিম চলে গেল। আর আমি দিয়াকে বলি, আই ঘন্টি, তুমি আমার রুমে ঘুমিয়েছিলে কেন? ওই কুত্তা, তুমি আমার বাথরুমে রেখে এসেছো কেন? আমি দিয়াকে বললাম, দেখলে যখন তুমি বাথরুমে, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল, যার কারণে তোমাকে বাথরুমে রেখে এসেছিলাম। কিন্তু তুমি চিল্লালে কেন? আবার দিয়ে একটা আদরে গলায় বলল, বাথরুমে তেলাপোকা ছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। দিয়ার কথা শুনে আমি হেসে ফেলে। তারপর ফিসফিস করে কথাটা বললাম, গন্ডে মেয়ে আবার তেলাপোকা থেকে ভয় পায়? ওই কি বললে? আমি মজা করে দিয়াকে বললাম, ওই যে তোর পেছনে তেলাপোকা। বলার সাথে সাথে দিয়ে ঠাস করে মারে। আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। যে বলে একটা কিস দিব, তখনই মিম বলল, ভাইয়া, বিয়ে বাড়িতে এগুলো জায়েজ নেই। বলে চলে গেল।
কি ফাসিল মেয়ে রে বাবা। তার মানে আমার আর দিয়ার কথা সব মিম শুনে ফেলেছে। এ দিয়া আবার কোথায় গেল? যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়াও পালালো। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর থেকে বের হতে মিম দিয়া সহ একদল পড়ি, মানে মেয়ে আমাকে ঘিরে ধরল। তারপর মিম আমাকে দেখিয়ে বলল, বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, এই তোরা শোন, এটা আমাদের বরের ভাই, ওকে একটু শরবত খাওয়া। দিয়া আমাকে শরবত দিয়ে বলল, এই নিন শরবত, সবটুকু খেয়ে নিন। যাক বাবা, এমনিতে খুব পানির পিপাসা পেয়েছিল। মেয়েটা গুন্ডি হলেও মনটা পাথরের মানে তোলার মতো নরম। সবে মাত্র এক ঢোক শরবত খেয়েছে। এ বাতাস বের হচ্ছে, এতটাই ঝাল যে চোখে পর্যন্ত ঝাপসে দেখ। মিম আমাকে পানি দিল, কিন্তু পানি খেয়েও কাজ হলো না। হঠাৎ দেখলাম লাল টকটক একটা কি জানো, চোখে ঝাপসে দেখার কারণে ভালোভাবে বুঝতে পারলাম না ওটা কি। তবে দেখে মনে হয় মিষ্টি হবে, আর কোনো কিছু না ভেবে দিলাম এক কামড়, আর তখনই আউ, ওমাগো! আরে এটা তো দিয়ার কণ্ঠ। চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, হায় আল্লাহ, আমি তো মিষ্টি ভেবে দিয়ে ঠোঁটে কামড় দিছে। ভাগ্য ভালো যে বাড়িতে তেমন লোক ছিল না। তাছাড়া দিয়া যে জোরে চিৎকার দিছে, তাতে এতক্ষণে আমার 12টা বা। দিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখ পানি দিয়ে ভরে গেছে, আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ভাবতেই খারাপ লাগছে। ছি, আমি দিয়ার সাথে এটা কি করলাম? দিয়ার চোখের পানি দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। শক্ত করে জড়িয়ে ধরলাম দিয়াকে। তারপর বললাম, আসলে আমি দেখিনি যে ওটা তোমার ঠোঁট। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কিছু হবে, আসলে ঝালের কারণে চোখে ঝাপসা দেখছিলাম তাই। দুষ্টিম একটা হাসি দিয়ে দিয়া বলে, কেন আমার ঠোঁট তোমার মিষ্টি লাগেনি? আবার চেকায়, মিষ্টি লাগছে মানে? টাঙ্গাইলের চমচমের মতো মিষ্টি লাগছে। তাহলে একবার মিষ্টি খেয়ে পেট ভরে গেল? দিয়ার কথা শেষ হতে না হতে আবার একটা লিপ কিস দিলাম। একটানা 5 মিনিট কিস দেওয়ার পর দিয়া রুমে চলে গেল, আর আমি আমার রুমে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রুম থেকে বের হলাম, আর বের হয়ে 1000 ভোল্টের একটা শক খেলাম। কারণটা হলো দিয়া আজকে নীল শাড়ি পরেছে, সরি কপালে টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না, দিয়াকে একদম নীল পরে মরছে। হঠাৎ আমার স্বপ্নের ঘোর কাটিয়ে দিয়ে বলল, এই যে মিস্টার, কি দেখো এমন করে? আমি চুপ, বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। দিয়া আবারও বলল, ওই কি হলো, কথা বলো। আমি কি বলবো ভেবে পারছি না। আমতামতা করে দিয়াকে বললাম, না মানে তোমাকে দেখছে। আমার কথা শুনে দিয়া হেসে বলল, কেন, এর আগে কখনো দেখোনি? আমি দিয়ার দিকে মুগ্ধ হয়ে দেখছে, আর দিয়াকে বললাম, দেখেছে, কিন্তু তোমার মাঝেও একটা পরি আছে, সেটা কি তুমি জানো? আমার কথায় দিয়া একটু লজ্জা পেল, আর মিম দুষ্টুমি একটা হাসি দিয়ে বলে উঠল, ভাইয়া হইছে, এমন হাঁ করে আর দেখা লাগবে না, পরে আরো অনেক দেখা চান্স পাইবা। তারপর আমরা সবাই মেয়ের বাড়িতে মানে বিয়ে করাতে যাওয়ার জন্য রওনা হলাম। সেখানে গিয়ে বলছিলাম মাগরিবের নামাজের সময়, কিন্তু সেখানে গিয়ে আরেকটা মেয়ের উপর ক্রাশ খেলাম। কিন্তু পরে মনে হলো, আরে আমি তো ভদ্র ছেলে, আর আমার জন্য তো দিয়া আছে। আমার এই ব্যাপারটা মনে হয় দিয়া লক্ষ্য করছে। দিয়া এসে আমাকে বলল, এই যে মিস্টার, ওই মেয়ের দিকে এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? দিয়াকে রাগানোর জন্য আমি বললাম, মেয়েটা খুব সুন্দর, একদম পরীর মতো। আমার কথা শুনে দিয়া রেগে গিয়ে বলে, আর আমি দিয়াকে আরেকটু রাগানোর জন্য বলি, পেতনির মতো, তবে রে তারা, তোরে আজ আমি খাইয়া হালামু, আর তোর হাড্ডি ভাঙ্গা পানের দোকান দিমু। কিন্তু কে শুনে কার কথা, দিলাম এক দৌড়। আপনারা কি ভাবছেন আমি সেখানে দাঁড়িয়ে থাকবো? আমার কি পাগলা কুত্তায় কামড়েছে? যে গুন্ডি মাইয়া, তার উপর আবার বিয়ে বাড়িতে, বুঝতেই পারছেন আমাকে ধরতে পারলে কি হতো। দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ওই চোখে দেখেন না, চোখ কি খুলে বাসায় রেখে আইছেন নাকি? আমি মেয়েটাকে বলি, চোখ আছে দেখেই তো শুধু ধাক্কা খেলাম, তাছাড়া তো মেয়েটা রেগে অ্যাটম বম হয়ে বলল, তাছাড়া কি? তাছাড়া তো জড়িয়ে ধরতাম, আরো কত কি বলে দিলাম। তোর মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো ঘষিয়ে মেরে নাক ফাটিয়ে দিতাম। দৌড়াতে দৌড়াতে ধপাস করে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। আপনারা আবার ভাবেন না যে ধাক্কা খেয়ে আমি আমার অতীত ভুলে গেছে, কারণ ওটা শুধু সিনেমাতেই হয়। দৌড়ানোর পর শরীর একেবারে ঘেমে গেছে। ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে মুখে কিছু আটা ময়দা থুকু সোনে পাউডার লাগালাম। ভাবলাম মামার সাথে একটু দেখা করে আসি। মামার কাছে যেতেই ভূত ভূত ভূত, আর মামি তো বেহুশ।
আমি মামাকে বলি, হোয়াট মামা, আই এম সাবির, ইউর একমাত্র ভাগ্নে। মামা আমার ইংরেজি শুনে বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি ভাবলাম মামা মনে হয় ইংরেজি কম জানে, সেজন্য আমার কথা বুঝতে পারেনি। মামা বলে, সামির, তুমি যে আমার ভাগ্নে এটা যেন কাউকে বলো না, কেমন? আমার চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, সেজন্য মামা কথাটা বলল। আমি মামাকে বললাম, ওকে মামা, ইউ কোনো টেনশন করো না, বলে চলে আসতে লাগলাম। তখনও দিয়ে আমার সামনে পড়ে ভূত ভূত বলে চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে গেল। কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত ভূত করছে কেন? যেই মাত্র আয়নার সামনে গেলাম, এবার আমি নিজে বেহুশ হওয়ার মতো অবস্থা। কারণ তখন সোনু ভেবে কালি তো মুখে দিয়েছিলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। তারপর সবাই বাসে আসলাম বউ নিয়ে। ভাবলাম দিয়ার সাথে একটু কথা বলা দরকার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিয়া নিচে এসে আমাকে বলল, ওই মিস্টার শয়তান, তোমার মামাতো ভাইয়ের তো বিয়ে হলো, তা তোমারটা কবে হবে শুনি? আমি দিয়াকে জড়িয়ে ধরে বলে, সেদিন তোমাকে আপন করে পাবো, তার আগের দিন। এই ছাড়ো বলছি, লোকে দেখলে কি ভাববে? আমি দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, লোকে কি ভাববে সেটা দেখার বিষয় আমার নাই। দিয়াকে দেয়ালের সাথে চেপে ধরলাম। ওর দুই হাতের উপর আমার হাত রেখে দিয়ার খুব কাছাকাছি গেলাম। দিয়ার গরম নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস এখন এক হয়ে গেছে। লজ্জায় দিয়ার চেহারা পাকা টমেটোর মতো হয়ে গেছে। যেমাত্র আমাদের দুজনের ঠোঁটা করব, তখনই মিম আসে পড়ে আর আমাদের বলে, কি ব্যাপার, বাসর কি আজকে দুই জায়গায় হবে নাকি? মিমের কথায় দিয়া একটু লজ্জা পেল আর বলল, না মানে আসলে। দিয়ার কথা শেষ হওয়ার আগে মিম থামিয়ে দেয় আর মিম বলে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি। বলে বাইরে চলে গেল। আর আপনাদের তো বলতে ভুলে গেছে, মিমও আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু কোনোদিন মুখে কোনোদিন বলেনি। সেজন্য আমার আর দিয়ার রোমান্স করার সময় এসে ডিস্টার্ব করে। যাই হোক, এখন গল্পে আসা যাক। আমি দিয়াকে বললাম, মিম যা বলল তা কি আজ হবে? দিয়া অবাক হয়ে বলল, মানে? বিয়ের আগে বাসর করার কথা। দিয়া আমার কথা শুনে লজ্জা পেয়ে লজ্জা আমাকে মুখে দিয়া বলল, আমি জানি না। দিয়া মুখে যতই বলুক, আমি জানি না, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। তখন আমি দিয়াকে কোলে তুলে বিছানায় শোয়ালাম। তারপর আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। তখন দিয়া বলল, বাবু আজ এই পর্যন্তই থাক, বাকিটা না হয় আরেকদিন হবে। আমি দিয়ার মুখে আলতো করে চেপে ধরে বললাম, সুযোগ একবারে আসে, বারবার না। তারপর আমরা দুজন ভালোবাসার গভীর সমুদ্রে ডুব দিলাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দেখি মিম কান্না করছে। আমি মিমকে বলি, মিম কি হয়েছে, কাঁদছো কেন? মিম কাঁদতে কাঁদতে বলল, আমি কাটলে তোমার কি? আমি বোকা বনে গেলাম আর মিমকে বললাম, আমি আবার কি করলাম, কি হয়েছে খুলে বলো। তখন মিম বলতে শুরু করলো, আমি তোমাকে ভালোবাসি সামির, তুমি কেন বুঝো না আমার মনের কথা? মিমের কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। তারপর মিমকে বলি, দেখো মিম, তুমি ভালো করে জানো আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে। আমার কথা না শুনে মিম আমাকে বলল, আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাও সেটা কোনোদিনও হবে না, কারণ আমি দিয়াকে ছাড়া বাঁচব না। মিম আমাকে জড়িয়ে ধরল আর বলল, আরেকবার দিয়ার কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। আমাদের কথা শুনে দিয়া যে ঘুম থেকে উঠে গেছে সেদিকে আমি লক্ষ্য করিনি। আমি মিমকে বললাম, প্লিজ তুমি শান্ত হও। আর দিয়া তখনই বলে উঠল, বাবা, খুব ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা দেখে। দিয়া তুমি কখন? আমাকে থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে যদি ভালো নাই বাসো তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? দিয়া তুমি আমাকে ভুল আবার দিয়া আমাকে থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে। দিয়ার কথা শুনে মিম বলে উঠল, দিয়া, তুই আমাদেরকে ভুল বুঝিস। দিয়া আবারও কাঁদতে কাঁদতে মিমকে বলে, আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? আমি তো আমার নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। আসলে মিম যে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয় দিয়া দেখেছে, আর সেই কারণে আমাকে ভুল বুঝছে। আমাদের কথা বলতে বলতে যে সকাল হয়ে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি দিয়াকে বললাম, দিয়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিন্তু দিয়া আমার কথা না আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি এক্ষুনি আমাদের বাসায় চলে গেলাম, তোমরা ভালো থেকো। বলে কাঁদতে কাঁদতে চলে গেল। ধর, মনটা খারাপ হয়ে গেল। দিয়া নেই, আমি থেকে কি করব? আমিও আম্মু আর মামাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার বন্ধুদের কাছে গেলাম।
তারপর সবকিছু খুলে বললাম তাদেরকে। সব শুনে আলী একটা সিগারেট হাতে নিয়ে বলল, দোস্ত নে সিগারেটটা খেয়ে মাথা ঠান্ডা কর। আমি সিগারেট টানতে টানতে তাদের বলে, দিয়া তো আমাকে ভুল বুঝে চলে গেল। আমার কথা শুনে রাসেল বলল, তুই দিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল। বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরে সাগর বলল, তুই কিছুদিন কলেজে যাস না আর দিয়ার সাথেও কথা বলিস না, দেখবি ওই তোকে খুঁজবে। গুড আইডিয়া। বন্ধুদের কাছ থেকে নাম। তারপর খাওয়া দাওয়া ঘুম আসলো। সকালে উঠে আগে মোবাইল চেক করলাম দিয়ার কোনো মেসেজ বা কল আছে নাকি, কিন্তু দুঃখের বিষয় দিয়া মেসেজ বা কল কোনোটাই দেয়নি। ধুর, কিছু ভালো লাগছে না আর। হঠাৎ করে ফোনটাও নষ্ট হয়ে গেছে। এভাবে 3 দিন কেটে গেল। না, আর ভালো লাগছে না। আজকে দিয়ার সাথে দেখা করতেই হবে। সকাল সকাল কলেজ গেলাম। কলেজের গেটে পা রাখবো, এমন সময় কে যেন শার্টের কলার ধরে, আরে এটা তো দিয়া। 3 দিনে কিরকম হয়ে গেছে মেয়েটা, চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। আর দিয়া আবার মুখে বলল, আর আমার শার্টের কলার ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে কাঁদিয়ে খুব সুখ পাস তাই না? এতদিন কই ছিলি বল? আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরলাম। একদম ঢং করবি না। যদি ভালোবাসতে নাই পারবি তাহলে কেন ভালোবাসা শিখাইছিলি? তোকে খুব ভালোবাসে পাগলি, তোকে ছাড়া আমি বাঁচবো না। দিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আর পুরো কলেজের শিক্ষার্থীরা আমাদের হাত তালি দিয়ে স্বাগত জানানো। এভাবে চলতে থাকলো আমাদের ভালোবাসা। কিছুদিন পর হঠাৎ দিয়া ফোন করে বলল, হ্যালো বাবু, একটা সর্বনাশ হয়েছে। আমি চিন্তিত গলায় বললাম, কেন, কি হচ্ছে বাবু? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুমি কিছু একটা করো। আরে পাগলি, দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা আমার বিয়ে ঠিক করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আরে পাগলি, তুমি মরলে আমার কি হবে? তুমি প্লিজ কিছু একটা করো, তাছাড়া বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তুমি কিছু একটা করো প্লিজ। আমি দিয়াকে শান্ত হওয়ার জন্য বললাম, বাবু একটু অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবার সাথে কথা বলবো। দিয়া আমার কথা শুনে খুশিতে গদগদ হয়ে, সত্যি তুমি আমার বাবার সাথে কথা বলবা? বাবু সত্যি। তারপরে দিয়া আমাকে কিস করলো। আমিও দিয়াকে দিলাম। তারপরে ফোনটা রেখে দিলাম। আর এখন ভাবছে কিভাবে আমি দিয়ার বাবার সাথে কথা বলবো। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, আমার বন্ধুর কাছ থেকে কিছু শিখিয়ে নেওয়া দরকার। বন্ধুর কাছে ফোন দিলাম, দোস্ত কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো না রে দোস্ত। আমার কথা শুনে আলী বলল, কেন, আবার কি হয়েছে? আমি বলতে লাগলাম, দোস্ত দিয়ার বাবার সাথে কথা বলবো, কিভাবে বলবো, কি বলবো, একটু শিখিয়ে দে না প্লিজ। আমার কথা শুনে আলী বলে, কি, তুই সাবিয়ার বাবা মানে কমিশনারের সাহেবের সাথে কথা বলবি? প্লিজ দোস্ত কিছু শিখিয়ে দে। আপনি যাকে কল করেছেন তিনি এখন কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়া থেকে বিরত আছে। অনুগ্রহ করে ফোনটা কেটে দিন। টুট টুট টুট। ধুর শালা, কমিশনারের নাম শুনে ভয় পাইছে মনে হয়। যা করার নিজেকেই করতে হবে। আবার ভাবছি বাংলা সিনেমার মতো যদি টাকা অফার করে তাহলে টাকাও নেব, আর দিয়াকেও নেব। হঠাৎ দিয়ে ফোন করলো, আমার বাবুটা এখন কি করে? তোমার বাবুটা এখন তোমার কথা চিন্তা করে। চিন্তা করতে হবে না বাবু, আমার বিয়ে ঠিক হয়নি। বাবাকে বলে দিয়েছি ছেলে আমার পছন্দ হয়নি। দিয়ার কথা শুনে মনে হলো খুশি ঠেলা চোখ মুখে এলইডি বাল্ব জ্বলে উঠল। দিয়া আবারও বলে উঠল, কিন্তু বাবু একটা সমস্যা আছে। আমি খুশির ঠেলা দিয়াকে বললাম, আরে কি সমস্যা আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। বাবু আমি বাবাকে বলছি যে তুমি আজকেই বাবার সাথে দেখা করে কথা বলবা। দিয়ার কথা শুনে আমার সত্য জ্বলে থাকে এলইডি বাল্বটা ফুরুস করে ফিউজ হয়ে গেল। তারপর আমি দিয়াকে কাঁদো কাঁদো সুরে বলতে লাগলাম, আজকে দেখা করতে হবে। তখন দিয়া বলে, তুমি ভয় পাচ্ছ কেন বাবু, আমি আছি তো। বলে ফোনটা কেটে গেল। আর এদিকে ভয় আমার কলিজা শুকিয়ে আছে। পুলিশ কমিশনারের সাথে আজকে কথা বলবো, তা আবার তার মেয়ের ব্যাপারে। ভাবতে মনটা কে পড়ছে। পরে ভাবলাম যা হয় হবে, আজকে কথা বলবোই। দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে দিয়ার বাসায় চলে আসলাম। বাড়িটা দেখে আমার মাথা ঘুরে গেল। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেকক্ষণ বসে থাকার পর দিয়ার বাবা আসলো।
আর সাথে দিয়াও। আমি দিয়ার বাবাকে দেখে উঠে দাঁড়ালাম, তারপর তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। দিয়ার বাবা সালামের জবাব দিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন? দিয়ার বাবা বলল, ভালো। তা বাবা, তুমি নাকি আমার মেয়েকে পছন্দ করো? আমি কিছুটা ভয় ভয় বলি, জি আঙ্কেল, আমি দিয়াকে অনেক পছন্দ করি। তারপরে দিয়ার বাবা আমাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি করে? জি, আমার বাবা সরকারি কর্মজীবী। আমার কথা শুনে দিয়ার বাবা ভিলেন মার্কে একটা হাসি দিয়ে বলে, তার মানে তুমি গরিব ফকিন্নির ছেলে? দিয়ার বাবার কথা শুনে বাংলা সিনেমার কথা মনে হয়ে গেল। আমিও নায়ক মার্কে একটা হাসি দিয়ে বললাম, চৌধুরী সাহেব, থুকো, কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনটা অনেক বড়। আরে মন বড় দিয়ে কি হবে, বড় হতে হবে ধন। দিয়ার বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হালার পুত কয় কি? দিয়া তো লজ্জায় দৌড় দিছে, আর আমি হা করে 5 মিনিট ধরে তাকিয়ে আছে। এই 5 মিনিটে কত লক্ষ লক্ষ মশা মাছি যে আমার পেটে আগমন করছে আমি নিজেও জানি না। দিয়ার বাবা ব্যাপারটা মনে হয় লক্ষ্য করছে। তারপর আবার বলল, আরে বোকা, আমি বলছি ধন সম্পদের কথা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ও। আর তখনই দিয়ার বাবা বলল, তুমি কি আমাদের ধন সম্পদ দেখে আমার মেয়েকে ভালোবাসো? দিয়ার বাবা এরকম কথা বলবে ভাবিনি। কথাটা শোনার সাথে সাথে পায়ের রক্ত মাথায় উঠে গেল। মনে হচ্ছিল ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়, কিন্তু পাচ্ছি না, ভয়ে। পুলিশ কমিশনার, আর দিক হলো শ্বশুরমশাই। এসব ভাবনা বাদ দিয়ে আমি দিয়ার বাবাকে বললাম, কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী না। বলেই পেছনে হাঁটা শুরু করলাম। সিনেমার মধ্যে দেখেছিলাম নায়িকার বাবা নায়ককে টাকা দিয়ে অফার করে, কিন্তু হালাপুত করলো না কেন? আর এতক্ষণে তো আমাকে ডাকার কথা। এসব ভাবছে, হঠাৎ দিয়ার বাবা ডাক দিল। যাক বাবা, যেহেতু ডাক দিছে তারা নিশ্চয়ই এবার টাকার অফার করবে। খুশি মনে দিয়ার বাবার দিকে যাচ্ছে আর ভাবছে কত টাকা দিতে পারে। আর তখনই দিয়ার বাবা বলল, তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম বাবা। হায় হায়, হালে কয় কি? তাহলে কি আমাকে টাকা দেওয়ার জন্য ডাকে নেই? মনে মনে কমিশনার 14 গোষ্ঠীকে উদ্ধার করুন। আমি কোনোদিন ভাবিনি যে দিয়ার বাবা এত তাড়াতাড়ি মেনে নেবে। আজকে অনেক খুশি লাগছে, মনে হচ্ছে খুশিতে লুঙ্গি নাচতে, কিন্তু দিয়ার বাবার সামনে তাই দিতে পারছি না। খুশি ঠেলায় দিয়ার বাবাকে বললাম, কমিশনার সাহেব, আমার ভালোবাসা পিওর সয়াবিন তেলের মতো বিশুদ্ধ। আপনি আমার ভাবেন না যে আমি বামওয়ালের কথা বলছি। আমার কথা শেষ হতে দিয়ার বাবা দিয়াকে ডাক দিল, আর দিয়া আসার পর আমার হাত আর দিয়ার হাত এক করে দিল। খুশির ঠেলে দিয়ার বাবার সামনে দিয়াকে জড়িয়ে, কারণ আমি ভেবেছিলাম দিয়ার বাবা আমাকে টাকা দিয়ে বলবে, আমার মেয়েকে ভুলে যাও, আর আমি টাকাও নিব আর তার মেয়েকেও ভালোবাসবো। কিন্তু এখন শুধু মেয়েকে পেলাম, টাকা আর পেলাম না। দিয়ার সাথে কথা বলে বাসায় আসলাম, আর বাসায় আসতে শুনে মিমনাইকে আত্মহত্যার চেষ্টা করছে, এখন হাসপাতালে আছে। কোনো কিছু না ভেবে দিলাম দৌড় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখি মিমকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি কাছাকাছি যেতেই মামা বলল, তুমি আসছো বাবা? মিম জ্ঞান ফিরে শুধু তোমাকেই দেখতে চাচ্ছে। আমি মামাকে ভরসা দিয়ে বললাম, মামা আমি এসে গেছে, আর কোনো ভয় নেই, মিমের কিচ্ছু হবে না। আর তখনই মামি আমার কাছে আসে, আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে, তাই ছাড়া হয় বাবা? অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হল। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, মিমের কি অবস্থা এখন? ডাক্তার তখন আমাদের বলল, চিন্তার কোনো কারণ নাই, রোগীর অবস্থা এখন স্বাভাবিক আছে, একটু পরে বেডে দেওয়া হবে। ডাক্তারের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। আমি ডাক্তারকে বললাম, থ্যাংক ইউ ডাক্তার, আমরা কি মিমকে দেখতে পারি? আমার কথা শুনে ডাক্তার হেসে উত্তর দিল, ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, একটু পরে বেডে দেওয়া হবে, তখন দেখা করিয়েন, আর তাকে বেশি উত্তেজিত করবেন না। বলেই ডাক্তার চলে গেল। কিন্তু একটা বিষয় ঠিক বুঝতে পারছি না, মিম আত্মহত্যা কেন করতে চাইছিল? তখন আমি মামাকে বললাম, মামা মিম আত্মহত্যা করতে চাইছিল কেন? আমার কথা শুনে মামা বলল, আজকে মিমকে পাত্রপক্ষ দেখতে আসছিল, কিন্তু মিমের নাকি ওই ছেলেকে পছন্দ হয়নি। ও নাকি কাউকে ভালোবাসে। আমি শুধু বলেছিলাম তোর মন যা চায় তুই তাই কর, আমি কিছু জানি না। আমাদের কথার মাঝে হঠাৎ ডাক্তার এসে বলল, মিমের জ্ঞান ফিরেছে। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। আমাকে দেখে মিম কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মিমের মুখে আমার কথা শুনে মামা আর মামি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো বুঝতে পেরেছে মিমের সে ভালোবাসার মানুষ আর কেউ না।
কিন্তু আমি তো মিমকে ভালোবাসি না। এটা আমি মিমকে কিভাবে বোঝাবো? আমার ভাবনার মধ্যে মামা মিমকে বলে, মিম, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিম কাঁদতে কাঁদতে আমার দিকে তাকিয়ে মামাকে বল, বাবা, আমি সামিরকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কি বলবো? এখন কিছু বুঝতে না পেরে মিমকে বললাম, কিন্তু মিম আমি তো তোমাকে। আর তখনই আমাকে মামি থামিয়ে দিয়ে বলে, বাবা, তুমি মেমকে ভালোবাসো, আমাকে বললেই পারতে, আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম। কিছু বোঝার দরকার নেই, আজকেই তোদের বিয়ে দিব। আমি আবার বললাম, কিন্তু মা আমি একজনকে। আমাকে থামিয়ে দিয়ে মা আবার বলল, আমি কিছু বুঝতে চাই না, আমরা বিয়ের ব্যবস্থা করতে গেলাম, তুই আর মিম এখানে থাক। বলে চলে গেল। এখন শুধু আমি আর মিম। ভাবছে দিয়া যদি এই ব্যাপার জানে তাহলে আমাকে তো মারবেই, সাথে মিমকেও। হঠাৎ দেখি দিয়া আসছে। এই সেরে ছেড়ে কোন হালারপুর দিয়াকে যেন বলছে। দিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আর আমার কোনো বাঁচার পথ নেই। দিয়া এসে মিমের চুলে মুঠি ধরে মারতে লাগলো আর বলছে, হারামজাদি কুত্তি, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরকে বিয়ে করবি? মিমও দিয়ার চুলে মুঠি ধরে বলে, ওই শাকচুনি, তোর কত বড় সাহস, তুই আমার হবু বরের সাথে প্রেম করিস? আমি দর্শকের মতো ওদের মারামারি দেখছি। হঠাৎ দিয়া একটা লাঠি নিয়ে মিমকে মারতে যাচ্ছে। না, আর মারামারি দেখা যাবে না, এখন যা করার আমাকে করতে হবে। দিয়া মিমকে লাঠি দিয়ে আঘাত করার আগেই আমি লাঠিটা ধরে ফেললাম, তারপর ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। এই প্রথমবার আমি দিয়ার গালে হাত তুললাম। তারপর দিয়াকে বললাম, সব কিছু একটা লিমিট আছে দিয়া। আমার কথা শুনে দিয়া কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে আমাকে বলে, ও, আমার তো মনেই ছিল না যে তুমি আর কেউ না, তুমি তো এখন অন্য কারো। দিয়ার কান্নাতে আমার নামই নেই, খেতে চলেছে। কি করবো কিছু বুঝতেছি না। আমি দিয়াকে শান্ত হওয়ার জন্য বললাম, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। এইভাবে মারামারি করলে কি কোনো সমাধান হবে? তুমি বলো। আমি কোনো কিছু বুঝতে চাই না, যা বোঝার আমি বুঝে গেছি। বুঝে যখন গেছিস তাহলে এখানে দাঁড়িয়েছিস কেন? যা ভাগ। রাগের মাথায় কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। মাথাটা গরম হয়ে গেল, কি হয়ে গেল বুঝতে পারছি না। দিয়া চলে যাওয়া মিম বলে উঠল, ঠিকই করেছো, যেমন মেয়ে তেমন সাজা। এই কথা বলতেই একটা থাপ্পড় দিয়ে বাইরে চলে গেলাম। ধর, কিছু ভালো লাগছে না, বারবার শুধু দিয়ার কথা মনে পড়ছে। কষ্ট কমাতে নাইট ক্লাবে গেলাম। জীবনের প্রথম আজ ড্রিঙ্কস করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ ফোন বেজে উঠলাম। পকেট থেকে ফোন বের করে দেখি মা ফোন করেছে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ছাছলে কণ্ঠে মা বলল, তুই কি মানুষ নাকি অন্য কিছু? মার কথা শুনে আমি মাকে জিজ্ঞেস করলাম, কেন, আমি আবার কি করলাম? মা উত্তরে বলল, আজ তোর বিয়ে আর তুই এখন পর্যন্ত বাইরে আছিস? 5 মিনিটের মধ্যে বাসায় আয়। বলে ফোনটা কেটে দিল। বিয়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আর করার, আজ আমি বলির পাঠা। বাসায় গিয়ে শান্ত ছেলের মতো বিয়েটা করলাম। হঠাৎ এক বন্ধু দৌড়ে এসে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। তাহলে চলুন দেখি চিঠিতে কি লেখা আছে। প্রিয় সামির, আমি জানি চিঠিটা যখন তুমি পাবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আমাদের 2টা পিচ্ছি হবে, একটা তোমার মতো আরেকটা আমার মতো। অনেক আশা ছিল সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সেই সুখটা রাখেনি। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আজকে আমি তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো কি কপাল আমার, সেই সুযোগটা পর্যন্ত আমার হলো না। আর সবচেয়ে বেশি কষ্ট হলো আমার পেটের বাবুটার, কারণ সে দুনিয়ার আলো দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল। কি করব বলো, তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন ছিল। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, কারণ আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তোমাকে রেখে আমি বেহায়ার মতো চলে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। আর একটা কথা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের দিকে তাকাবে। সেখানে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাদের পিচ্চিটাকে দেখতে পারবে, কারণ পিচ্চিরা নাকি ফ্রেস্তার মতো পবিত্র, আর পবিত্র জিনিস সবসময় আকাশের তারা হয়ে থাকে। ইতি তোমার গুন্ডি ভালোবাসার পাগলি। চিঠিটা পড়তে পড়তে কাঁদতে লাগলাম। বিয়েবাড়ির সবার আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে বিয়েতে তো মেয়েরা কাঁদে, তাহলে আমি কাঁদছি কেন? হ্যাঁ, সেটা শুধু আমি জানি। কান্না যেন থামতে চাচ্ছে না, আর চিল্লাই বলতে ইচ্ছা করছে, আমি তোমাকে ভালোবাসি দিয়া, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। এ আমি কি দেখলাম?
এতক্ষণ যা দেখছিলাম সবই স্বপ্ন ছিল। হে আল্লাহ, তোমায় হাজারো ধন্যবাদ। আমার মনে পড়েছে আমি দিয়ার আব্বুর সাথে কথা বলে বাসায় এসেছিলাম। মামা ফোন করেছিল, তারপর হসপিটাল থেকে বাসায় এসে শুয়ে পড়লাম, আর এতক্ষণ এই ভয়ানক স্বপ্ন দেখছিলাম। অজান্তে দুফোঁটা পানি চলে আসলে আমার জীবনে। এর থেকে ভয়াবহ স্বপ্ন আমি কখনোই দেখিনি। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস নিজের আপন কিছু হারানো, যা আমি স্বপ্নে দেখলাম। এরপর দিয়ার ফোন আসলো। হ্যালো। জান, আব্বু বলছে কয়েকদিনের ভেতর আমাদের বিয়ে যদি হয়ে যায়। আমি চুপ করে আছি, আর আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি এখন আমার প্রিয় জিনিসটি হারাইনি। দিয়া আবার বলল, কথা বলো, কি হয়েছে সামির? সামির, নিজেকে শান্ত করে দিয়াকে বললাম, না, আর হ্যাঁ, আমি আজই বলবো তোমার কথা আব্বু আম্মুকে। কেমন? আমার কথা শুনে দিয়া অনেক খুশি হয়ে যায় আর আমাকে বলে, ওকে, আই লাভ ইউ বাবু। আমিও দিয়াকে বললাম, লাভ ইউ টু বাবু। আমার কথা শুনে দিয়া হেসে বলল, এখন রাখছি মাই লাভ, বাই। বাই বলে ফোনটা কেটে দিলাম। আমি দিয়াকে বুঝতে দিইনি আমার চোখের পানি, আমার কষ্টটা। দিয়ার সাথে কথা বলে এখন অনেকটা ভালো লাগছে। মনে মনে ভাবলাম আজকে বাবা মাকে সব বলবো। রাত হয়ে গেল, সবে হসপিটাল থেকে আসলো। আমি আব্বুর কাছে গেলাম আর আব্বুকে বললাম, আব্বু একটা কথা বলবো। আব্বু বলল, হ্যাঁ বল। আমি বলতে ভয় ভয় শুরু করলাম। আব্বু, আমার পছন্দের একটা মেয়ে আছে যাকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করতে চাই। কি বলছিস? এত ভালো খবর? আমি ভাবি না আব্বু সব মেনে নেবে আর এতটা খুশি হবে। আব্বু আমার কথার মাঝে মা বলল, ও তো মেয়েটা কে বাবা? কমিশনারের মেয়ে। আমার কথা শুনে মা বাবা দুজনে চমকে যায়, আর আব্বু বলে, কি বলছিস? তার বাবা কি রাজি? হ্যাঁ রাজি। তো দেরি কিসের? তাদের সাথে কথা হয়ে যাক। আমি তো দারুণ খুশি, মন চাচ্ছে মলি ডান্স দেয়, তো লুঙ্গি ডান্স দেয়। এভাবে সব আয়োজন হলো। আব্বু আম্মু তাদের সাথে কথা বলল, আর বিয়ের দিনটাও পাকা হয়ে গেল। আস্তে আস্তে বিয়েটা হয়ে গেল। সবই এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার সাথে বলতে গিয়ে বলেছিল, আজ আমার বাসর ঘর, আর ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর মনে মনে বলছে, ভালো হলো ওই স্বপ্নটা স্বপ্নে রয়ে গেল, সত্যি হলো না। নাহলে আজ দিয়া থাকতো নাকি আমি থাকতাম। তখনই আমি ওদের বললাম, এই শোন। হারামিগুলাও বলল, কে? তোর আড্ডাতে আমি যাচ্ছি। আমার কথা শুনে সবাই হাসলো, আর সাগর বলল, কেন? দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে দিয়ে অপেক্ষা করছে। দূর, বাদ দে, এত তাড়াহুড়া কিসের? ভাবি তো আর চলে যাচ্ছে না। শালা ছাড়, আমায় যেতে দে, নাহলে তোর খবর আছে। তখন আম্মুর আগমন। আম্মু এসে বলে, কি রে, এখনো বসে আছিস? রুমে যাসনি কেন? মেয়েটা একা একাই কতক্ষণ বসে থাকবে? মার কথা শুনে মাকে বললাম, হ্যাঁ আম্মু যাচ্ছে। আর আমার কথা শেষ হতেই আলী আম্মুকে বলে, আরে আন্টি, ওকে কখন থেকে বলছি যা ঘুরে যা, ভাবি অপেক্ষা করছে, তবুও যায় না। আলীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। শালা কয় কি? ইয়া আল্লাহ, ঠাড়া পড়া মিথ্যা কথা। তারপর ওদের ছাদে রেখে রুমের দিকে রওনা হলাম। রুমের সামনে এসে ভাবলাম ভেতরে ঢুকবো কিনা। এক পর্যায়ে রুমে ঢুকলাম, দেখে দিয়া বসে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে সামনে গেলাম। গন্ডিবাবু আমার ঘাট থেকে নেমে পা ধরে সালাম করলো। আমি বললাম, হয়েছে, আর সালাম করতে হবে না, জানি টাকার জন্য সালাম করছো, আমার জন্য না। যদি বলি আমায় টাকার জন্য বিয়ে করেছিস, আমার ভালোবাসার জন্য না। খাইছে, এ তো বাপেরও বাপ, থুকো মানে মা। আমি দিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সরি আমার গন্ডি বউ। হয়েছে। আজ বুঝতে পারলাম আমার দেরি হওয়াতে আমার বউটা রাগ করেছে। আমি জড়িয়ে ধরে বললাম, সরি বেবি, আর রাগ করে না। থাকো না আমার দিকে। দিয়া কিছু বলছে না, চুপ করে আছে। দিয়ার কান ধরে আবারও বলতে লাগলাম, এই যে তোমার নাক কান ধরে বলছি, এইবার মতো মাফ করে দাও প্লিজ। সত্যি বলছো? মনে থাকবে তো? মনে থাকবে বউ। এখন চলো, একটা কাজ আছে। এখন আবার কি কাজ? আমি তখন দিয়াকে বললাম, যাও আগে অজু করে আসো। তাকে নিয়ে অজু করলাম নামাজ পড়ার জন্য। অজু করে এসে আমি দিয়াকে বললাম, জানো আমার একটা স্বপ্ন সত্যি হলো, আর একটা মিথ্যে। এই দুইটার জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ব। দিয়া অবাক হয়ে আমাকে প্রশ্ন করলো, কোন দুটো? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আমি দিয়াকে বললাম, পরে বলবো, আগে আসো নামাজ পড়া নেই। তারপর দুজনে নামাজ পড়লাম। নামাজ শেষ করে আমি দিয়াকে আবার বললাম,
এখন আর একটা কাজ বাকি আছে। এখন আবার কি কাজ? ওই যে ইন্টারমিশন। মানে? মনে হয় বুঝতে পেরেছে। আপনারা আবার বুঝছেন নাই। তারপর ওকে কোলে তুলে নিলাম। তখন দিয়া আমাকে বলল, দাঁড়াও, আমারও একটা স্বপ্ন আছে। কি? তোমার আবার কি স্বপ্ন? ছাদে চলো, তারপর বলি। তারপর দুজনে ছাদে গেলাম। অনেক রোমান্টিক কথা বললাম। আপনাদের বলা যাবে না, এত শোনার কি আছে? পার্সোনাল কথা শুনতে হয়। নামার সময় দিয়া পা পিছলে পড়ে গেল। দেখে হাঁটতে পারো না? কানের মতো হাঁটো নাকি? ব্যথা পেলে না এখন? সরি, আমি খেয়াল করিনি। আমি হাঁটতে পারছি না, আমায় কোলে নাও। আসো। তারপর ওকে কোলে নিলাম, নিচে আসলাম। রুমে ঢুকতেই ও আমার কোল থেকে নেমে দৌড় দিল। আমি তো অবাক, তার মানে সে অভিনয় করছিল। আমি জোরে দৌড়ে ওকে ধরলাম। ছাড়ো আমায়। না, কোনো ছাড়াছাড়ি নেই আজ। ওকে কোলে নিয়ে বেছে আসলাম, পরে শুয়ে দিলাম। ওর উপর আমি উঠলাম। ওর এত কাছাকাছি চলে এসছে যে ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ওর চোখে চোখ রেখে ওর ঠোঁটে ঠোঁট মিলে দিলাম। পরে ওর ঘাড়ে একটা কিস করলাম। সে কেঁপে উঠল। সাথে সাথে হারিয়ে গেলাম অজানা দেশে।